1971 সালের মার্চ মাসের গণহত্যা নিয়ে ইন্ডিয়া আওয়ামী লীগ যে বয়ান বা ন্যারেটিভ তৈরি করে এতদিন জাতিকে গিলাইছে, সেটা হইতেছে 70 সালের নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্রীয় এবং প্রাদেশিক উভয় নির্বাচনেই সংখ্যাগরিষ্ঠ আসন জয়লাভ করছে। সেই নির্বাচনে আওয়ামী লীগ কিভাবে এত আসন যেতে সেই আলাপে আজ আর গেলাম না। ইলিয়াস কাঞ্চন হাসতে হাসতে বলছে কিভাবে সে 70 সালের নির্বাচনে একাই অসংখ্য ভোট দিছে ভোট কেন্দ্রে গিয়া। এটা শুনে রাখেন। 70 ইলেকশনের সময় আমরা নিজেরা ক্যাম্প করেছি এবং আমি ভোটার কিন্তু হইনি, কিন্তু আমি নিজে কিন্তু ফলস ভোট দিয়েছি এবং একটা দুইটা না, অনেকগুলো দিয়েছি। খালি ইলিয়াস কাঞ্চন না, আমাদের ব্যক্তিগত পরিচিত অসংখ্য ব্যক্তি আছে যারা ওই সময় ভোট দেওয়ার মতো বয়স না থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ক্যাডারদের সাথে ভোট কেন্দ্রে অসংখ্য ব্যালট পেপারে সিল মারে আসছে। আজকে আর তাদের নামধাম কইলাম না, এইসব আলাপ অন্য দিন হবে। আপনার আশেপাশে 70-এর নির্বাচনে ভোট দেওয়া আর অংশ নেওয়া এরকম কেউ থাকলে জিগায় দেখেন। পাকিস্তানের মার্শাল ল অথরিটি কেন এইসব দেখাও চুপ করে ছিল, সেটা আজকে এই আলাপ, সে আলাপে আসতেছি। আজকের আলাপ হবে মার্চ মাসে এবং তার আগে নির্বাচনের পর কি নেগোসিয়েশন, আলোচনা, আলাপ হয়েছিল এবং 25শে মার্চ রাতের ঘটনা কেন ঘটে, অবাঙালি মুসলমানদের সাথে তখন এবং তার আগে কি হয়েছিল। এপিসোডটা একটু দীর্ঘ হবে, আশা করি শেষ পর্যন্ত দেখবেন, অনেক অজানা ভয়ঙ্কর কাহিনী জানতে পারবেন। আমরা আগের ভিডিওতে আওয়ামী লীগের ভুয়া অর্থনৈতিক শোষণের বয়ানকে জয় বাংলা করছি, এইটাই যদি না দেখে থাকেন আবার দেখতে পারেন। মার্চ মাস নিয়ে ইন্ডিয়া আওয়ামী লীগ জাতি এবং দুনিয়াকে গিলাইছে একটা ন্যারেটিভ। এটা গিলাইছে মূলত ইন্ডিয়ান গণমাধ্যম এবং তাদের লেসপেন্সার আওয়ামী লীগের প্রপাগান্ডার জোরে। এখন ভারতীয় গণমাধ্যম আর আওয়ামী লীগ প্রপাগান্ডা কি মাল, সেটাই প্রজন্ম বর্তমানে বাংলাদেশিরা হারে হারে টের পাইতেছে। দেখছেন না এইটারে? ये सबसे बड़ी खबर है और पाकिस्तान का एक कार्गो शिप भारत के बिल्कुल करीब खड़ा है। MV अल बखेरा नाम का ये जहाज बांग्लादेश के चांदपुर बंदरगाह में लंगर डाले बैठा है और सबसे बड़ी बात तो ये है कि इस पाकिस्तानी कार्गो शिप में 250 किलो RDX, 100 AK-47 राइफल, जिसे बांग्लादेश में एक सुरक्षित जगह पर उतार लिया गया। যাই হোক, আসেন আমরা দেখি কি ছিল সেই বয়ান। সেই বয়ান বলে 1970 সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পায়। আওয়ামী লীগের বিজয় দেখা পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ভীত সন্ত্রস্ত হইয়া পড়ে। তারপরে ক্ষমতা হস্তান্তরে তারা তালবাহানা শুরু করে। ইয়াহিয়া খান 1 মার্চ ঢাকায় হইতে যাওয়া জাতীয় পরিষদের অ্যাসেম্বলি স্থগিত করে যাতে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে না পারে। এর প্রতিরোধে আওয়ামী লীগ একটা শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন করে তোলে। ইয়াহিয়া ঢাকায় এসে আলোচনার নামে সময় ক্ষেপণ করে এবং 25শে মার্চ হঠাৎ কইরা ঘুমন্ত নিরস্ত্র শান্তিপূর্ণ বাঙালিদের উপরে ঝাঁপায় পড়া গণহত্যা শুরু করে। এরপর শুরু হয় বাঙালি জাতির মুক্তির সংগ্রাম এবং ভারত নিতান্ত মানবিক কারণে আগে এসে সামরিক অভিযান চালায়, পূর্ব বাংলাকে মুক্ত কইরা শত্রুর হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করে দেয়। তাই তো, এটাই তো আমাদের মুক্তিযুদ্ধের মেইন ইজি বয়ান, তাই না? এই বয়ান নিয়ে আলোচনা এবং আসল লোমহর্ষক ষড়যন্ত্র উন্মোচন করার আগে কিছু ব্যাপারে পরিষ্কার করে নিই। এই সমস্ত ব্যাপার বোঝা অত্যন্ত জরুরি। পুরো ষড়যন্ত্র বুঝতে হইলে আরেকটু আগে যাইতে হবে, আমাদের ভারত ভাগের টাইম থেকে শুরু করতে হবে। আসেন আল্লাহর নামে শুরু করি। উনিশশো 1947 সালে পাকিস্তান এবং ভারত ব্রিটিশ সাম্রাজ্যের ডোমিনিয়ন হিসেবে স্বাধীনতা লাভ করে। ডোমিনিয়ন আর রিপাবলিকের মধ্যে পার্থক্য হচ্ছে, ডোমিনিয়ন কার্যত স্বাধীন হইলেও সেটা ব্রিটিশ সাম্রাজ্যের অংশ। একটা ডোমিনিয়নের রাষ্ট্রপ্রধান ইংল্যান্ডের রাজা বা রানী, তবে ডোমিনিয়নের পার্লামেন্ট বা আইনসভার স্বাধীনতা আছে। তারা যদি চায় তাদের আইনসভা নিজেদেরকে রিপাবলিক ঘোষণা কইরা ইংল্যান্ডের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক ছেদ করতে পারে, তখন তাদের নিজস্ব রাষ্ট্রপ্রধান থাকবে। ভারত 1950 সালে নিজেদের সংবিধান রচনা করে, রিপাবলিক ঘোষণা করে। পাকিস্তান 1956 সালে সংবিধান রচনা করে রিপাবলিক ঘোষণা করে। পরে ব্রিটিশ সাম্রাজ্য ডোমিনিয়ন শব্দ বাদ দিয়ে কমনওয়েলথ শব্দ চালু করে। এখন অনেক দেশ আছে যারা ডোমিনিয়নের মতো, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধান ইংল্যান্ডের রাজা বা রানী। পাকিস্তানের 56 সালের সংবিধান 1958 সালের 8ই অক্টোবর তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, উনি বাংলার মানুষ ছিলেন, কিন্তু উনি রদ কইরা মার্শাল ল জারি করে। মার্শাল ল জারি করলে সংবিধান রদ করতে হয়। এখানে একটা জিনিস খেয়াল করেন, মার্শাল ল যদি সংবিধানকে রদ করতে পারে তাইলে মার্শাল ল সংবিধানের চাইতে বড়। আসলেই তাই। আসল কথাটা হইতেছে হিম্মত, হ্যাডমই আসল, ক্ষমতাই আসল, সংবিধান তারপরে। যাই হোক, আলাপে আসি, কেন ইস্কান্দার মির্জা সংবিধান রদ কইরা মার্শাল ল দিল।
এর পিছনে মূল কারণ ছিল পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পার্লামেন্টে আওয়ামী লীগ এবং শেরেবাংলা একে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টির মধ্যে ভয়াবহ মারপিট হয়। পার্লামেন্টের ভিতরে ডেপুটি স্পিকার শাহিদ আলীকে পিটায় হত্যা করা হয়। এই মারামারিতে সোহরাওয়ার্দীর বডিগার্ড বডিগার্ড ওই নিজে অংশ নেয় এবং তার ব্যাগের মধ্যে শঙ্কর মাছের লেজের চাবুক থাকতো। তাকে সেই চাবুক বের করে মারামারি করতে সবাই দেখছে। স্পিকার শাহিদ আলীকে কে মারছে এটা বলা মুশকিল। তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই সময় কেন্দ্রে প্রধানমন্ত্রী ছিল রিপাবলিকান পার্টির ফিরোজ খান নূন। আওয়ামী লীগ এবং কৃষক শ্রমিক পার্টির সাথে জোট কইরা বিভিন্ন কারণে তখনকার সরকার অনেক ফ্যাজাইল বা ভঙ্গুর ছিল, কারণ পার্টির সদস্যরা অন্য দলের সাথে আতাত করে ফ্লোর ক্রসিং করে সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে সরকার ফেলায় দিত। এই সমস্ত কারণে প্লাস মির্জা নিজের স্বার্থে সংবিধান বাতিল করে মার্শাল ল জারি করে। মার্শাল ল মানে রাষ্ট্রের প্রেসিডেন্ট, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর বিভিন্ন মার্শাল ল রেগুলেশন জারি করে রাষ্ট্র পরিচালনা করবে যতদিন না সংবিধান আসতেছে। রাষ্ট্রে কোনো আইনসভা থাকবে না। মার্শাল ল জারি করার পর ইস্কান্দার মির্জা যেই টেকনিক খেলা এতদিন রাজনীতিবিদদের ল্যাং মেরে আসছিল, সে একই টেকনিক খেলে সেনাবাহিনী কমান্ডার ইন চিফ আইয়ুব খানকে ল্যাং মারার পরিকল্পনা করে। আইয়ুব খান অন্য ধাতুতে গড়া মানুষ ছিল, রাজনীতিবিদদের মতো অত সহজে ফাঁদে পা না দিয়া নিজে ইস্কান্দার মির্জাকে গদি থেকে ভাগায় দেয়, জয় বাংলা করে দেয়। আইয়ুব খান মার্শাল ল দিয়া দেশ পরিচালনা করে। এরপর 1962 সালে সংবিধান প্রণয়ন করে। 1956 এবং 62 এই দুই সংবিধানেই পাকিস্তানের দুই প্রদেশ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে প্যারিটি অথবা সমতা দেওয়া হয়। এর মানে হইতেছে পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার দুই প্রদেশ থেকে সমান সংখ্যক আইনসভার সদস্য থাকবে। যেমন 62 থেকে 65 সালে পাকিস্তানের তৃতীয় আইনসভায় পূর্ব পাকিস্তানে 78 জন, পশ্চিম পাকিস্তানে 78 জন ছিল। 65 থেকে 69 সালেও পাকিস্তানের চতুর্থ আইনসভায় উভয় প্রদেশ থেকে 78 জন করে মোট 156 জন ছিল। এই প্যারিটির ফর্মুলার পিছনে একটা ইতিহাস আছে, এটা একটু জানি আসি। পাকিস্তানের প্রথম গণপরিষদ, যেটা 47 সালের 10 আগস্ট গণপরিষদ এবং আইনসভা হিসাবে শপথ গ্রহণ করে, সেটাতে প্রথমে 69 জন সদস্য নির্বাচিত হয়ে আসছিল। এদের মধ্যে 44 জন ছিল পূর্ব পাকিস্তান থেকে, 17 জন পাঞ্জাব, 4 জন সিন্ধু, 3 জন সীমান্ত প্রদেশ এবং 1 জন বেলুচিস্তান থেকে ছিল। অর্থাৎ সদস্য সংখ্যা দেশের জনসংখ্যার অনুপাতে ছিল। তখন এই 5টা প্রদেশ মিলে পাকিস্তান তৈরি হয়েছিল। পরে এই অ্যাসেম্বলির সদস্য সংখ্যা 100 পর্যন্ত বাড়ানো হয়। এই প্রথম গণপরিষদ 1947 থেকে 1954 সাল পর্যন্ত থাকে, কিন্তু 7 বছরেও সংবিধান প্রণয়ন করতে ব্যর্থ হয়। এই সংবিধান প্রণয়নের জটিলতা এবং দীর্ঘসূত্রিতার মূল কারণ ছিল সংবিধানে পাকিস্তানের ভবিষ্যৎ আইনসভায় কোন প্রদেশ কয়টা আসন নেবে এইটা নিয়ে একটা বিশাল গ্যাঞ্জাম তৈরি হয়েছিল। পাকিস্তানে ফেডারেল ব্যবস্থার সরকার প্রস্তাব করা হয়। ফেডারেল মানে বিভিন্ন প্রদেশের নিজস্ব সরকার, আইনসভা, বিচার বিভাগ থাকবে প্রাদেশিক পর্যায়ে। কেন্দ্রীয় বা ফেডারেল পর্যায়ে একটা কেন্দ্রীয় সরকার বা আইনসভা থাকবে। কেন্দ্রীয় আইনসভা 2 কক্ষ প্রস্তাব করা হয়। 2 কক্ষ বিশিষ্ট আইনসভার ইতিহাস হচ্ছে, এটা মূলত ইংল্যান্ডের কালচার, যেখানে হাউস অব কমন্স আর হাউস অব লর্ডস আছে। কমন্সের সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়। লর্ডসের সদস্যরা রাজা কর্তৃক অ্যাপয়েন্টেড হয়। লর্ডসের সদস্যরা অভিজাততন্ত্রের সদস্য এবং চার্চ অফ ইংল্যান্ডের বিশপরাও এর সদস্য। যে কোনো আইন পাশ করতে হলে 2 কক্ষেই পাশ করা লাগে। অভিজাত আর বিশপদেরকে ইংল্যান্ডের রাষ্ট্রে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার মনে করা হয়। এই জন্য এদের জন্য একটা উচ্চ কক্ষ আইনসভা বানায়, যারা কমন্সের পাশ করা বিল স্ক্রুটিনাইজ করে, দেখে নিজেদের মধ্যে ভোটাভুটি করে অ্যাপ্রুভ করে অথবা রিজেক্ট করে। আমেরিকা যখন ইংল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে তখন প্রথমে 13টা কলোনি ছিল। এদের মধ্যে জনসংখ্যায় সবচেয়ে বড় ছিল ভার্জিনিয়া এবং সবচেয়ে ছোট ছিল রোডস আইল্যান্ড। আমেরিকা যখন তাদের ফেডারেল সংবিধান রচনা করতে যায় তখন ছোট রাজ্যগুলো বড় রাজ্যগুলোর সাথে ইউনিয়ন করতে চায় না। কেন চায় নাই? এর কারণ হইল তারা ভাবতো বড় রাজ্যগুলো আইনসভায় জনসংখ্যার ভিত্তিতে আসন পাইলে মেজরিটি আসন পাবে, ফলে তারা ছোট রাজ্যগুলোর সাথে প্রস্তাব করা যে কোনো বিল ভোট দিয়ে হারাই দিতে পারে। তখন একটা কম্প্রোমাইজ পদ্ধতি গ্রহণ করা হয়, যেখানে আমেরিকার ফেডারেল আইনসভা ইংল্যান্ডের মতো 2 কক্ষ বিশিষ্ট হবে। যেহেতু আমেরিকানরা কোনো অভিজাততন্ত্র এলাও করেনি, সেই জন্য ইংল্যান্ডের মতো বিশপ আর অভিজাতদের দিয়ে কোনো কক্ষ থাকবে না, এই প্রশ্ন ওঠেনি। 2 কক্ষের নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর আসন সংখ্যা জনসংখ্যার অনুপাতে ডিস্ট্রিবিউট করা হবে। উচ্চ কক্ষ অথবা সিনেটের মধ্যে প্রত্যেক রাজ্যের সমান সংখ্যক আসন, অর্থাৎ ছোট রাজ্য বড় রাজ্য সবার জনসংখ্যা যাই হোক সবার 2টা করে আসন। যে কোনো বিলই 2 কক্ষে পাশ হইতে হবে যদি সেটা আইন হইতে হয়। সিনেট তাহলে আমেরিকার জনগণের প্রতিনিধিত্ব করে না, তারা প্রতিনিধিত্ব করে আমেরিকার প্রত্যেকটা রাজ্যের জনগণের প্রতিনিধি, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তাহলে জনগণের প্রতিনিধি কারা? জনগণের প্রতিনিধি হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। আমেরিকার সংবিধান জনগণ ছাড়া
প্রত্যেকটা রাজ্যকেও নিজেদের ফেডারেল স্ট্রাকচারের স্টেক হোল্ডার মনে করে। যেহেতু সিনেটে সবার সমান আসন, এর জন্য ছোট মাইনরিটি রাজ্যগুলো তার আপত্তি না করে বড় রাজ্যগুলোর সাথে ইউনিয়ন করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গড়ে তোলে। তো পাকিস্তানে প্রথমে 2টা কক্ষ প্রস্তাব করা হয়। নিম্ন কক্ষ প্রদেশগুলোর জনসংখ্যার ভিত্তিতে আসন সংখ্যা বিতরণ করা হয়, ঠিক আমেরিকার মতো। পাকিস্তানের প্রদেশগুলোকে যদি ক্রমিক অনুসারে সাজায়, তাহলে জনসংখ্যা সবচেয়ে বেশি পূর্ব বাংলার, তারপরে পাঞ্জাব, তারপরে সিন্ধু, তারপরে সীমান্ত প্রদেশ, তারপরে বেলুচিস্তান। আর উচ্চ কক্ষ প্রদেশগুলো প্রতিনিধিত্ব করবে, প্রত্যেকটা প্রদেশের সমান সংখ্যক আসন থাকবে, সিনেটের মতো, ঠিক আমেরিকার মতো। যে কোনো বিল উভয় কক্ষে পাশ হইতে হবে। সব প্রদেশ এই প্রস্তাবে রাজি হয়। রাজি হয় না কে? বাঙ্গুরা, এই মুজিবেরা। তারা দাবি করে উভয় কক্ষে জনসংখ্যার অনুপাতে হইতে হবে। তাদের দ্বারা উভয় পক্ষে মেজরিটি থাকে। তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করা হয় উভয় কক্ষে যদি জনসংখ্যার অনুপাতে হয়, তাহলে 2টা কক্ষের দরকার কি, একটা কক্ষ হইলেই তো হয়। সোহরাওয়ার্দী বডিগার্ডের মাথায় এর চাইতে গারপেলি বুদ্ধি আর আসার কথা। আর একটা কক্ষই যদি হয়, প্রদেশগুলোর যদি রিপ্রেজেন্টেশন নাই থাকে, তাহলে ফেডারেল সরকার ব্যবস্থা প্রত্যেকটা প্রদেশের আলাদা সরকার আইনসভার দরকার কি? একটা একক কেন্দ্রীয় সরকার ব্যবস্থা থাকলেই তো হয়, যেখানে আইনসভা জনসংখ্যার ভিত্তিতে হবে এবং একটা লেয়ারের সরকার থাকবে। যেমন চীন একটা লেয়ারের সরকার, একটা কেন্দ্রীয় শাসনের দেশ, এটার ইংরেজিতে কয় ইউনিটারি দেশ। এখানে প্রদেশগুলোর আলাদা সরকার বা আইনসভা নাই। তো বাঙ্গুদের যদি মেজরিটি এতই প্রিয় হয়, তারা ইউনিটারি সরকার নিক, দেশে কোনো প্রাদেশিক সরকার থাকারই দরকার নাই। কিন্তু বাঙ্গুরা অনর, তারা কিছুতেই বুঝবেন না। তারা ফেডারেল নিবে, প্রাদেশিক সরকার রাখবে, কেন্দ্রে 2টা কক্ষ রাখবে, আবার 2টাতেই মেজরিটি নিবে। মানে পুরো মামা বাড়ির আবদার। আমি নায়িকার মতো সুন্দর মাইয়া চাই, সেই মাইয়া আবার রন্ধন কর্মে সুনিপুণা হবে, কাজের বুয়ার মতো কাজ করবে, পরিবেটে হয়ে সাইজা থাকবে, বাপের একমাত্র কন্যা হবে, শ্বশুরের অগাধ ধন সম্পদ থাকবে, গাইতে জানবে, নাচতে জানবে, মানে তার সব লাগবে। পশ্চিম পাকিস্তানের নিশ্চয়ই ভাবিছিল কিসে পইলাম কোদা। তো বাঙ্গুদের এই গোয়ার্তুমির জন্য পাকিস্তানের সংবিধান প্রণয়ন প্রায় পুরা 9 বছর আটকাইছে। এই 9 বছর মানে 47 থেকে 56 পর্যন্ত পাকিস্তান ডোমিনিয়ন হিসেবে থাকে। এবং ব্রিটিশ আমলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 35-এর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এবং 47-এর এই 2টা আইনকে সংবিধান হিসেবে গ্রহণ করে অপারেট করে। পরে বাঙ্গুদের বোঝানোর জন্য, মানানোর জন্য 56 সালে প্যারিটি ফর্মুলা প্রপোজ করা হয়, যেটাতে পাঞ্জাব, সিন্ধু, সীমান্ত আর বেলুচিস্তান মিলে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তানের 2টা প্রদেশ হিসেবে গঠন করা হয়। উভয় প্রদেশের জনসংখ্যার অনুপাত 50-এর কাছাকাছি, একদিকে 56%, একদিকে 44%। যেহেতু উভয় প্রদেশের সমান আসন, যাতে কেউ কাউকে ডমিনেট করার প্রশ্ন না ওঠে, সবাই সমান সমান। যেহেতু এই প্রস্তাবে পশ্চিম অঞ্চল পাকিস্তানের 4টা প্রদেশ মিলে একটা ইউনিট গঠন করা হয়, তাই এই প্রস্তাবের নাম হয় 1 ইউনিট প্রপোজাল। এই প্রস্তাবে সব দল রাজি হয়। তৎকালীন আওয়ামী লীগ ও সোহরাওয়ার্দীর নেতৃত্বে এই প্রস্তাবে রাজি হয়, ফলে এটা গৃহীত হয় এবং এইভাবে পাকিস্তানের 56 সালে সংবিধান প্রণয়ন করা হয়। আইয়ুব খান যখন 62 সালে সংবিধান প্রণয়ন করেন, তখন উনি কেন্দ্র এবং রাজ্যগুলোর মধ্যে এই সম্পর্ককে বহাল রাখেন। এই ইস্যুটা একটা সেটেলড ইস্যু ছিল। আইয়ুব খান এটা নড়চড় করেন নাই। এখানে একটা তথ্য উল্লেখ করা যায় যে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পাকিস্তানে কিন্তু সংবিধান তৈরি করতে একদম সময় লাগে নাই। ওদের পাঞ্জাব মেজরিটি প্রদেশ হওয়া সত্ত্বেও পাঞ্জাবিরা কিন্তু বাঙ্গুদের মতো মামা বাড়ির আবদার করে নাই। বর্তমান পাকিস্তানের আইনসভার 2টা কক্ষ, নিম্ন কক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি আর উচ্চ কক্ষ সিনেট। নিম্ন কক্ষ জনসংখ্যার অনুপাতে আসন আর উচ্চ কক্ষে প্রত্যেকটা রাজ্যের সমান সংখ্যক আসন। পাঞ্জাবিরা বাঙ্গুদের মতো হাউকাউ করে নাই যে তাদের উভয় কক্ষতেই মেজরিটি দিতে হবে। এইবার শুরু হয় ষড়যন্ত্রকারীদের খেলা। সম্পূর্ণ নিজের বলে দাবি করে। উত্তর পশ্চিমের লাদাখের একটা অংশ, যেটার নাম আকসাই চীন, সেটাকেও তারা নিজেদের এলাকা বলে দাবি করে। ভারত মাতা বেশি কনফিডেন্ট হইয়া চীনের এলাকায় সৈন্য নিয়ে ঢুকে যায়। ভাবছিল চীনারা ভারত মাতার সৈন্য দেখে পালাবে, চীনারা না পালায় উল্টা হামলা করে। ফলে ভারত পুরা অরুণাচল প্রদেশ, আকসাই চীন উভয় অঞ্চল যুদ্ধে সম্পূর্ণভাবে হারায়। আসামের ভিতরে চীনা বাহিনী ঢুকে পড়ে। চীনের কাছে ভীষণ মার খাওয়ার পরপরই ভারত 1965 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ জড়ায় পড়ে। কাশ্মীরে ভারতের বিরুদ্ধে বিদ্রোহে পাকিস্তান আর্মির সাহায্যের ফলে ভারতের দখলকৃত কাশ্মীরে সামরিকভাবে বেসামাল হয়ে পড়ে। পাকিস্তান আর্মি 1 সেপ্টেম্বর অপারেশন গ্র্যান্ড স্ল্যাম নামে একটা সামরিক অভিযান পরিচালনা করে। ফলে কাশ্মীরের ভিতরে ভারতীয় আর্মি অত্যন্ত নাজুক পরিস্থিতির সম্মুখীন হয়। এখানে উল্লেখ করা যায় যে এই গ্র্যান্ড স্ল্যামের কমান্ডার ছিল তৎকালীন মেজর জেনারেল ইয়াহিয়া খান। তাদের আত্মসমর্পণ ঠেকাইতে মরিয়া ভারত 6 সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে রিকগনাইজ বর্ডার ক্রস করে লাহোরের দিকে হামলা করে। কিন্তু সমস্ত শক্তি নিয়ে। কাশ্মীরের বর্ডার এইটা বিতর্কিত বর্ডার, আন্তর্জাতিকভাবে রিকগনাইজ না। কিন্তু লাহোরে ভারতের সীমান্ত থেকে মাত্র 18 মাইল দূরে হওয়া সত্ত্বেও ভারত সর্বশক্তি নিয়ে করা এই আক্রমণ ব্যর্থ হয়।
পাকিস্তান আর্মির লাহোরের বাইরে ভারতের আক্রমণকে সফলভাবে প্রতিরোধ করে এবং যুদ্ধবিরতির আগ পর্যন্ত পুরো 18 দিন ভারতীয় বাহিনীকে ঠেকায় রাখে। কে ঠেকায় রাখছিল জানেন? কে ঠেকায় রাখছিল ওইখানে? পাকিস্তানি আর্মির কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। জি, আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট লাহোরকে রক্ষা করছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এবং এই লাহোরকে রক্ষা করার সৈনিক ছিল জিয়াউর রহমান। এই জন্যই জিয়াউর রহমান পাকিস্তানের বীরত্ব সূচক খেতাব পায়। আবার উল্টো দিকে কসুর সেক্টরে পাকিস্তান আক্রমণ চালায়, ভারতের খেমকারান শহর দখল করে নেয়। ভারত জম্মু থেকে শিয়ালকোটের দিকেও আক্রমণ করে। শিয়ালকোট বর্ডার থেকে মাত্র 12 মাইল দূরত্ব থাকা সত্ত্বেও এখানে ভারতীয় বাহিনী ব্যর্থ হয়। পাকিস্তানি আর্মি সফলভাবে তাদের সেই আক্রমণকে শিয়ালকোটের বাইরেই প্রতিহত করে। এই শিয়ালকোটের ডিফেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৎকালীন একটা ব্রিগেডের কমান্ডার। কে ছিল? ব্রিগেডিয়ার আমির আব্দুল্লাহ নিয়াজি। এই নিয়াজি 1971 ইস্টার্ন সেক্টরের কমান্ডার ছিল। তৎকালীন পাকিস্তান আর্মির সফলতা নিয়ে আন্তর্জাতিক মহল এবং গণমাধ্যমে সাড়া পড়ে যায়। অবশেষে জাতিসংঘের ডাকে সাড়া দিয়া ভারত 20 সেপ্টেম্বর দ্রুত যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়। পাকিস্তান এরপর অনিচ্ছা সত্ত্বেও 23 সেপ্টেম্বর যুদ্ধবিরতিতে রাজি হয় এবং ফলে যুদ্ধ সমাপ্তি ঘটে। ভারত মাতা কিন্তু 47 সালে স্বাধীনতা লাভের পর থেকে উপমহাদেশে ব্যাপকভাবে সামরিক আগ্রাসন চালাইছে বিভিন্ন এলাকায়। কোথায় কোথায় আসেন একটু দেখি। ভারত 1948 সালে 82,000 বর্গমাইল এলাকার নিজামশাহী হায়দ্রাবাদ রাজ্য আক্রমণ করে এটাকে দখল করে নেয়, নিজের রাজ্য ঘোষণা করে। ওই অভিযানের নাম ছিল অপারেশন পোলো। ভারত তার স্বাধীনতা লাভের পর 1947 থেকে 48 সালে জম্মু কাশ্মীর 16,309 বর্গমাইল, 1948 সালে জুনাগড় রাজ্য 3,337 বর্গমাইল, 1948 সালে নিজামশাহী হায়দ্রাবাদ রাজ্য 82,698 বর্গমাইল, 1961 সালে গোয়া রাজ্য 1,429 বর্গমাইল, 1971 সালে পূর্ব পাকিস্তান 57,320 বর্গমাইল, 1975 সালে সিকিম রাজ্য 2,740 বর্গমাইল, সর্বমোট 1,62,405 বর্গমাইল এলাকা সামরিক অভিযান চালায় দখল করে, যেটার পরিমাণ জার্মানি অথবা পোল্যান্ডের এরিয়া থেকেও বেশি। এর মধ্যে 1,05,084 বর্গমাইল এরিয়াকে নিজের সাথে অফিসিয়ালি যুক্ত করে নেয়, অ্যানেক্স করে নেয়, রাজ্য বানায়। বাকি পূর্ব পাকিস্তানের 57,000 বর্গমাইলকে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে রাখে, প্রথমে মুজিব এবং পরে হাসিনার সময়। অধীনস্থ জনপদ, একটা কলোনি, প্রায় উপনিবেশ। এছাড়া ভারত মাতা 1962 সালে তিব্বত দখল করতে গিয়ে চীনাদের হাতে মাইর খায়। 87-90 সালে শ্রীলঙ্কাতে মাতব্বরি করতে গিয়ে সামরিক বাহিনী পাঠায়, পরিণামে তামিল বিদ্রোহের আত্মঘাতী হামলায় রাজীব গান্ধীকে উড়ায় জয় বাংলা করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় এরিয়া আর কোন দেশ সামরিক হামলা করে দখল করে, যেটা ভারত মাতা করেছে। মজার ব্যাপার হচ্ছে এরপরেও এদের প্রোপাগান্ডার এমনই জোর যে আন্তর্জাতিক মিডিয়া সবাই পাকিস্তানকে যুদ্ধবাদ দেশ মনে করে আর ভারত মাতাকে গান্ধীর নেংটি পড়া অহিংস শান্তিবাদী দেশ ভাবে। এত বড় একটা যুদ্ধবাজ দেশ যে 62 থেকে 65 সালে 3 বছরের মধ্যে চীন এবং তার চেয়ে ক্ষুদ্র পাকিস্তানের মার খাওয়ার পর হন্যা হইয়া পাকিস্তানকে খণ্ডিত করতে উদ্গ্রীব হয়ে ওঠে এবং পরিকল্পনা ফাঁদে। কি পরিকল্পনা ফাঁদে?